দেখো 53 পেজের পার্ট টু আমরা পার্ট ওয়ানে এক দাগের অঙ্ক করেছিলাম, পার্ট টু এ 2 দাগের অঙ্ক। তাহলে শূন্যস্থান পূরণ করতে বলছে সাব্বা দীপকের অংশধারী কার্বনের দীপকের মূলধনের আনুপাতিক ভাগাহার হচ্ছে এত। তাহলে কি বলেছে এখানে না দীপকের আনুপাতিক ভাগহার কত বলে দিয়েছে 2/7। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে সাব্বার আনুপাতিক ভাগাহার কত হয়ে যাবে, সাব্বার আনুপাতিক ভাগাহার তাহলে 1 - 2/7 হয়ে যাবে। তাহলে এটা বিয়োগ করলে কত হবে 7 - 2/7 ভগ্নাংশের বিয়োগ, তাহলে কত হচ্ছে 5/7 হচ্ছে সাব্বার আনুপাতিক ভাগাহার। এবার তাদের মূলধনের মানে দীপকের মূলধন সাব্বার মূলধনের কত গুণ, তাই না? তাহলে তাদের আনুপাতিক ভাগাহারের অনুপাত বের করে নিচ্ছি, কারণ তাদের আনুপাতিক ভাগাহার, তাহলে তাদের আনুপাতিক ভাগহার এর অনুপাত আমরা যদি অনুপাত যদি বের করি তাহলে কত আসবে, আমাদের একটু অনুপাত যদি খেয়াল করো 2/7 অনুপাত 5/7 মানে কত আসবে 2:5। তাহলে এটাকে আমরা করতে পারি 2/5। তাহলে কত গুণ হয়ে যাবে সাব্বার মূলধনের 2/5 গুণ। ঠিক আছে, এবার 2 নম্বর প্রশ্ন কি বলেছে 100, এখানে একটা ছক বলে দিয়েছে, ভেদের অঙ্ক আছে, ভেদ ধ্রুবকের অঙ্ক। তাহলে এখানে কি বলেছে সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক আছে, সেটা আমাকে x y 5 4 25 8, এখানে বলেছে 10 12.5 6 2 6.25। তাহলে x আর y কোন সম্পর্কে আছে, তো আমরা এখান থেকে বলতে পারি যদি x আর y এর যদি গুণফল বের করি তাহলে দেখো, তাহলে এখানে 5 × 10 মানে কত হবে 50 = 4 × 12.5 কত হবে 50, 25 × 2 কত হবে 50, 8 × 6.25 কত হবে 50 হবে, তাই না 50 হবে। এখান থেকে আমরা বলতে পারি যে এটা সমান সমান কি বলতে পারি ধ্রুবক বলতে পারি, এটা কি বলতে পারি ধ্রুবক, তাই না, এটা কি বলতে পারি আমরা ধ্রুবক। তাহলে x y সমান সমান কি পাচ্ছি আমরা ধ্রুবক পাচ্ছি। তাহলে x সমান সমান কত বলতে পারবো ধ্রুবক ইন্টু 1/y। তাহলে এখান থেকে কি বলতো x প্রপোর্শনাল টু 1/y। তাহলে এটা কোন সম্পর্কে আছে এখান থেকে দেখে ভালো করে বুঝতে পারছি যে এটা ব্যস্ত সম্পর্কে আছে, ব্যস্ত ভেদে আছে, ব্যস্ত ভেদে, যেহেতু ভেদের অঙ্ক করছি তাহলে ব্যস্ত ভেদে অ্যান্সার। তারপরে কি বলেছে কোন চতুর্ভুজের 4টি কোণের সমদ্বিখণ্ডগুলি পরস্পরিত মিলিত হয়ে একটা চতুর্ভুজ। তাহলে কোন চতুর্ভুজের 4টি সমদ্বিখণ্ডগুলি পরস্পর মিলিত হয়ে যে চতুর্ভুজ গঠন করে সেটি হলো একটি বৃত্তস্থ চতুর্ভুজ। কি হবে তারপরে 3 নম্বর অঙ্কটা দেখানো কি হবে, মাথায় রাখবে বৃত্তস্থ চতুর্ভুজ হবে, বৃত্তস্থ চতুর্ভুজ। এবার 4 নম্বর প্রশ্ন, একটি আয়তক্ষেত্রাকার টুকরোকে মানে টুকরোর দৈর্ঘ্যকে অক্ষ করে অক্ষের চারপাশে টুকরোটি একবার পূর্ণ আবর্তন করলে যে ঘনবস্তু তৈরি হয়। দেখো একটা আয়তক্ষেত্রাকার আছে 4 নম্বর, কত নম্বর করছি 4 নম্বর, একটা আয়তক্ষেত্রাকার আছে ঘনবস্তু আছে মানে একটা টুকরো আছে, সেটাকে ধরে যদি আমি ঘুরিয়ে দিই তাহলে সেটা কি তৈরি হবে একটা লম্ববৃত্তাকার চং তৈরি হবে, লম্ববৃত্তাকার চং। এটা হচ্ছে আমার উত্তর। তারপরে 5 নম্বর প্রশ্ন কি বলছে একটি সমকোণী ত্রিভুজ একটি সূক্ষ্মকোণ কোসাইন দ্বারা প্রকাশিত ত্রিকোণিত অনুপাত। তাহলে পরের পাতে যাই, তাহলে কি বলেছে একটু খেয়াল করো কত নম্বর অঙ্ক করছি এবার আমরা 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্কটা কি বলেছেন 5 নম্বর অঙ্কটা বলেছে যে একটা সমকোণী ত্রিভুজে একটা সূক্ষ্মকোণ, একটা সমকোণী ত্রিভুজ এখানে, তাহলে একটা সমকোণী ত্রিভুজ এ বি সি এটা সমকোণী সূক্ষ্মকোণ মনে করছি থিটা। তাহলে কোসাইন, তাহলে আমরা কোসাইন কি বলতে পারবো কোসাইন থিটা মানে কি cos থিটা সমান সমান কি বলতে পারবো আমরা বলতে পারবো যে ভূমি বাই অতিভুজ, তাহলে বিসি বাই এসি। তাহলে এই অনুপাতটা কোন অনুপাত বিসির মান কি সবসময় ভূমি মান কি হবে অতিভুজের থেকে ছোট হবে, মানে এটা কোন অনুপাত লঘু অনুপাত, কি যাবে লঘু অনুপাত, এটা লঘু অনুপাত হবে। এবার 6 নম্বর প্রশ্ন কি বলেছে পাড়ার ক্রিকেট 5 জন খেলোয়াড় 7 স্কোর করেছে। তাহলে তথ্যটি কি হবে একটু খেয়াল করো, তথ্যটি হলো 5 জন 7 স্কোর করেছে, 4 জন কত 15 স্কোর করেছে এবং 2 জন 10 স্কোর করেছে। 2 জন কত 10 করেছে, তারপরে 11 স্কোর করেছে 2 জন, আবার 4 জন করেছে 15। তাহলে এটা তথ্যটা পেয়ে গেলাম। এই তথ্যটা 4টা তথ্য বলেছে, দেখো একটা 7 স্কোর করেছে, একটা হচ্ছে 15 করেছে, আরেকটা হচ্ছে 10 করেছে, আর একটা হচ্ছে 11 করেছে, তাই তো। তাহলে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে লিখলাম। এবার সংখ্যাগুলো মান বের করতে বলেছেন, তাহলে সংখ্যাগুলো মান কত হবে 15 হয়ে যাবে, সব থেকে বেশি কি আছে 15, তাই না। তাহলে সংখ্যাগুলোর মান কত হয়ে যাবে 15 হয়ে যাবে।
তারপরে 3-এর সত্য মিথ্যাগুলো দেখো। 3-এর 1 নম্বর কি বলেছে? 1 নম্বর, কোনো টাকা এক দিনের সুদ কত পয়সা হলে মাসিক সরল সুদ, এটা তো ইনকমপ্লিট আছে, এটা সম্পূর্ণ বলা নাই, সত্য নাই, তো কত পয়সা হবে এটা বলা নাই, তাহলে এটা ইনকমপ্লিট আছে। 2 নম্বরটা দেখো, একটি দ্বিঘাত সমীকরণে দুটি বীজ এর মধ্যে একটি বীজ বাস্তব হলে অপর বীজ বাস্তব নয়, এটা হবে মিথ্যা। 2 নম্বরটা কি হবে? মিথ্যা। এবার 3 নম্বরটা কি বলেছে দেখো, কয়েকটি ভিন্ন বৃত্তের অর্ধবৃত্ত কোণের মান সমান হলে বৃত্তগুলি অবশ্যই সর্বসম হবে, এটাও মিথ্যা। এবার 4 নম্বরটা দেখো, 4 নম্বরটা কি বলেছে, লম্ববৃত্তাকার শঙ্কুর শীর্ষবিন্দু থেকে বৃত্তাকার ভূমির উপর লম্ব অঙ্কন করা হলে তা ভূমিকে যে কোনো বিন্দুতে স্পর্শ করতে পারে। তাহলে কি বলেছে, একটা লম্ববৃত্তাকার শঙ্কু আছে, লম্ববৃত্তাকার শঙ্কু, আমরা একটা ছবি এঁকে নিই। তাহলে একটা লম্ববৃত্তাকার শঙ্কুর আমরা একটা ছবি অঙ্কন করছি। এবং এটা শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু থেকে ভূমির উপর যেটা লম্ব অঙ্কন করা হচ্ছে, এটা হচ্ছে লম্ব, সেটা যে কোনো বিন্দুতে স্পর্শ করতে হবে, যে কোনো বিন্দু না, এটা যে কোনো একটি ফিক্সড বিন্দুতে স্পর্শ করবে, তাহলে এটাও হচ্ছে মিথ্যা। 5 নম্বর, এবার দেখো 5 নম্বরটা কি বলছে, একটি সমকোণী ত্রিভুজ একটি নির্দিষ্ট কোণ সূক্ষ্মকোণ কি বলছে, থিটা। তাহলে এবিসি একটি যদি ত্রিভুজ হয়, তাহলে নির্দিষ্ট কোণ যদি থিটা হয়, থিটার সাপেক্ষে এটা লম্ব, আর এটা হচ্ছে ভূমি, আর অতিভুজ হাইপোটেনাস তো ফিক্স থাকেই, তাই না? তো বলেছে যে লম্বের দৈর্ঘ্য বেশি, মানে কি এবি গ্রেটার দেন, মানে সরি গ্রেটার দেন বিসি যদি হয়, তাহলে বলছে থিটা এর মান 30 ডিগ্রি হতে পারে, এটার মান 30 ডিগ্রি হবে বলছে। তাহলে এটা যদি এই বাহুটা যদি বড় হয় এর থেকে, সরি ছবিটা একটু ভুল হয়েছে, একটু বড় হবে এই বাহুটা, এই বাহুটা যদি বড় হয়, তাহলে এর বাহুর উল্টো দিকে যে কোণটা আছে সেটার মান বেশি হবে। এটা যদি 30 হয়, তাহলে এটা কত হবে, 60, এটা কোনোদিনও সম্ভব না। এটা বাহুটা অলরেডি ছোট এবং তার উল্টো দিকে যে কোণটা আছে সেটা বড় হচ্ছে, এটা কোনোদিনও সম্ভব না, তাই এটা কি হবে, মিথ্যা। তাহলে 5 নম্বরটা কি হবে, মিথ্যা হয়ে যাবে। এবার কি বলেছে 6 নম্বরটা কি বলেছে দেখো, 6 নম্বরটা বলেছে রাশিবিজ্ঞানে সামেশন এফ আই সমান সমান কি, এন। দেখা যাচ্ছে না, দেখো সামেশন এফ আই, সামেশন এফ আই মানে পরিসংখ্যার সমষ্টি, মানে পরিসংখ্যা কত সমষ্টি, সেটা কি বলছে, এন দ্বারা প্রকাশ করেছে। এন তো একটা নাম্বার, তাই না, এন তো কাউন্টিং নাম্বার, তাহলে সেটাকে আমরা পরিসংখ্যার সমষ্টি বলতে পারি না, এটা হবে মিথ্যা। ঠিক আছে, এবার 4-এর 1, 4-1 নম্বর কি বলছে, 10% চক্রবৃদ্ধি সুদের হারে এত টাকা ধার নেওয়ার 2.1/2 বছরের সুদে আসলে কত টাকা শোধ করতে হবে। সর্বপ্রথম আমরা কি করছি, 2 বছরে চক্রবৃদ্ধি সুদ, 2 বছরে চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদ 2 বছরে চক্রবৃদ্ধি সুদ কত হবে, আসল কত আছে 10,000 ইন্টু 1 প্লাস আর এর মান কত হচ্ছে 10/100, এর পাওয়ার কত হয়ে যাবে 2। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত হয়ে যাবে, 10,000 ইন্টু এটা কত হচ্ছে 100, 10/100 তার হোল স্কোয়ার, তাই না? এটা যদি আমরা ক্যালকুলেশন করি, তো টাকা যেখানে পি এর মানে, তো এগুলো লিখে নিবে একটু তোমরা, হ্যাঁ। তাহলে 10,000 ইন্টু এখানে কত করতে পারি আমরা, যদি অপর নিচে ক্যালকুলেশন করি তাহলে কত হবে 12100 বাই এখানে নিচে এটা, তাহলে 100 ইন্টু 100 মানে কত হয়ে যাবে 10,000। তাহলে দুটো শূন্য আমরা এখান থেকে ক্যান্সেল আউট করে দিচ্ছি, এখানে দুটো শূন্য, এখান থেকে দুটো শূন্য কেটে দিচ্ছি, তাহলে থাকছে কিন্তু 12100 এত টাকা। তাহলে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হয়ে গেল, এত। তাহলে 2 বছর পরে আসল কত হয়ে যাবে, 2 বছর পরে এটা আসল হয়ে যাবে, সুদটা বের করে নি 2.5 বছরে, মানে হাফ বছরে। তাহলে 2 বছর পরে আসল কত হয়ে যাবে, 12100 টাকা, এত টাকা হয়ে গেল। তাহলে সময় কত বলেছে, সময় বলেছে হাফ বছর, 1/2 বছর। সুদের হার কত বলেছে, সুদের হার বলে দিয়েছে আর সমান সমান কত, 10% বলে দিয়েছে। তাহলে আমরা সুদ কত হবে, নির্ণয় সরল সুদ বা নির্ণয় সুদ, এটা সরল সুদ, মাথায় রাখবে, এটা সরল সুদ, সরল সুদ কত হয়ে যাবে, আসল কত হচ্ছে 12100 ইন্টু 1 ইন্টু 10/100 ইন্টু 2 টাকা। এটা যদি একটু কাটাকুটি করি তাহলে একটা শূন্য কাটছি, একটা শূন্য কাটছি, এখান থেকে আমি 2 দিয়ে কেটে দিলে কত হচ্ছে 6, 5, তাহলে কত হচ্ছে 6, এখানে 0.5, 605 মানে 605 টাকা। তাহলে আমরা বলতে পারি এখান থেকে 2.1/2 বছরে সমূল চক্রবৃদ্ধি সমান সমান কত হবে, সমান সমান হবে, এদিকে এখানে আসল কত ছিল, মানে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 2100 প্লাস 605 টাকা। এটাকে কি করতে হবে, আমাকে যোগ করে নিতে হবে। তাহলে যোগ করলে কত হবে, একটু যদি যোগ করি তাহলে 05721 এত টাকা, এটা হচ্ছে আমার অ্যান্সার। এবার 2 নম্বরটা দেখা যাক,
2 নম্বরটা কি বলছে, রাম ও রহিম যথাক্রমে এত টাকা এবং এত টাকা নিয়ে মূলধন একটা ব্যবসা শুরু করার পর 6 মাস পর এত টাকা এ তুলে নিল এবং এত টাকা এ লগ্নি করলো। তাহলে দুইজন আছে। তাহলে রাম, তাহলে আগে সর্বপ্রথমে রামের মূলধন বের করি। রামের মূলধন কত হবে বার্ষিক হিসেবে, ঠিক আছে। রামের মূলধন সে প্রথম কত টাকা দিয়েছিল না 5,000 টাকা দিয়েছিল। তারপরে যখন 6 মাস কেটে যাচ্ছে তাহলে 5,000 টাকা 6 মাস খাটছে। 6 মাসের পর সে কত টাকা তুলে নিচ্ছে 3,000 টাকা। 5,000 টাকা 3,000 তুলে নিলে কত থাকবে 2,000 টাকা থাকবে, তাই তো। 2,000 পরে থাকবে 2,000, সেটা ক মাস খাটছে 6 মাস খাটছে। তাহলে এটা হচ্ছে আমার রামের মূলধন। তাহলে কত হচ্ছে 30,000 যোগ এটা যদি 2 দিয়ে গুণ করি তাহলে কত হচ্ছে 12,000। কত হচ্ছে 12,000 টাকা। তাহলে 30,000 এ 12,000 যদি যোগ করি তাহলে কত হচ্ছে 42,000। 42,000 টাকা হয়ে যাচ্ছে। এবার আমাকে কি বের করতে হবে, আরেকজন আছে, কি আছে আরেকজন, রহিম। তাহলে রহিম কি করছে না, রহিম ব্যবসার সময় কত টাকা দিচ্ছে, তাহলে রহিমের মূলধন একটু দেখে নিই। তাহলে ব্যবসার সময় কত টাকা দিচ্ছে না 2,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করছে। তো 2,000 টাকা যদি ব্যবসা শুরু করছে যখন 6 মাস হয়ে যাচ্ছে তাহলে 2,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করছে, 6 মাস হচ্ছে এবং 6 মাসের পরেও আবার 3,000 টাকা দিয়েছে। তাহলে টোটাল ওর ব্যবসা নিয়ে যেতে হচ্ছে 5,000 টাকা। তাহলে 5,000 টাকা আরো 6 মাস কাটছে, তাহলে এত টাকা হচ্ছে আমার কার না রহিমের মূলধন বার্ষিক হিসেবে মাত্র। এটা ক্যালকুলেশন করলে কত হবে 12,000, এখানে যোগ এখানে কত হয়ে যাবে 30,000, 30,000 টাকা। তাহলে টোটাল কত হয়ে যাচ্ছে 42,000 টাকা। কত হয়ে যাচ্ছে 42,000 টাকা হয়ে যাচ্ছে। তাহলে আমাকে কি বের করতে বলেছে, তাদের বছরের শেষে রামের লভ্যাংশ এত টাকা হলে মোট লভ্যাংশ কত। মোট লভ্যাংশ রামের লভ্যাংশ বলে দিয়েছে, তাহলে তাদের মূলধনের অনুপাত বের করি। তাহলে তাদের মূলধনের অনুপাত, মূলধনের অনুপাত, তাহলে তাদের মূলধনের অনুপাতটা কত আছে একটু খেয়াল করো। মূলধনের অনুপাত হচ্ছে 42,000 অনুপাত 42,000, 42,000 অনুপাত 42,000। তাহলে কত 1:1, একে 800 দিয়ে গুণ করে দাও, তাহলে 800 অনুপাত 800 হয়ে যাবে। যেহেতু আমাকে বলে দিয়েছে যে রামের লাভ হচ্ছে 800 টাকা, তাহলে রহিমের লাভ কত হয়ে যাবে 800 টাকা হয়ে যাবে। দুজনের লাভ যদি 800 হয়ে যায় তাহলে মোট লাভ কত হয়ে যাবে, এখানে আমরা বলতে পারি মোট লাভ। তাহলে মোট লাভ কত হয়ে যাবে 1,600 টাকা। তাহলে 800 যোগ 800 মানে কত 1,600 টাকা হয়ে যাবে মোট লাভ। ঠিক আছে, এবার 3 নম্বর অঙ্কটা দেখা যাক। 3 নম্বর অঙ্কে কি বলেছে, 3 নম্বর অঙ্কে বলেছে যে এ অনুপাত, আমরা ধরে নিচ্ছি এটা, ঠিক আছে। কি বলেছেন, এ অনুপাত বি মানে এ বাই বি সমান সমান সমানুপাত সি অনুপাত ডি সমান সমান আমরা কে ধরে নিচ্ছি। যেখানে আমরা কি বলতে পারবো, যেখানে বলতে পারবো কে একটি ধ্রুবক, তাই না, কে একটি ধ্রুবক বলে দিলাম। এখান থেকে আমরা কি বলতে পারবো এ বাই বি সমান সমান কি বলতে পারবো কে। তাহলে এখান থেকে আমরা এ সমান সমান কি বলতে পারবো বি কে, এবং সি বাই ডি সমান সমান কি বলতে পারবো কে। তাহলে সি সমান সমান কত হবে ডি কে। আমাকে কি প্রমাণ করতে হবে, আমাকে প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে এ মাইনাস বি বাই বি সমান সমান হচ্ছে সি মাইনাস ডি বাই ডি, এটা আমাকে প্রমাণ করতে হবে, তাই না। তাহলে আমরা বাম পক্ষটা লিখে নিচ্ছি। তাহলে বাম পক্ষ যেটা দিয়েছে বা আমরা অনুপাত দিয়ে ওতে দিয়ে লিখছি এ মাইনাস বি বাই বি। তাহলে একটু এ এর মান কত আছে, এ এর মান হচ্ছে বি কে মাইনাস বি এর মান তো দেওয়া নাই, তাহলে আমরা বি বসিয়ে দিচ্ছি বাই বি। ওপর থেকে যদি আমরা বি কমন নিই তাহলে কত হবে কে মাইনাস 1 বাই বি। বি ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে থাকলো পরে কত আমার কে মাইনাস 1। সেরকম ভাবে আরেকটা পার্ট নিয়েছি কি, সেটা হচ্ছে সি মাইনাস ডি বাই ডি। তাহলে সি এর মান কত আছে ডি কে মাইনাস ডি বাই ডি। ওপর থেকে যদি আমরা কে কে কমন নিই তাহলে কে সরি কে না ডি যদি কমন নিই তাহলে কি থাকবে কে মাইনাস 1 বাই ডি। তাহলে এটা থাকছে। তাহলে আমরা এটা সমান সমান কি হচ্ছে এটা হয়ে যাচ্ছে। অর্থাৎ সুতরাং আমরা বলতে পারবো যে এ মাইনাস বি বাই বি সমান সমান হচ্ছে সি মাইনাস ডি বাই ডি এটা। তাহলে এটাকে আমরা অতএব দিয়ে বলতে পারবো যে এ মাইনাস বি অনুপাত বি সমানুপাত, এটা সমান সমান চিহ্ন সমানুপাত বলতে পারি সি মাইনাস ডি অনুপাত ডি প্রমাণিত। এটাই আমাকে প্রমাণ করতে বলেছিল। এটা আমার 3 নম্বর অঙ্ক কমপ্লিট। এবার হচ্ছে 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্ক কি বলেছে, বলেছে যে এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু এটা যদি হয় তাহলে আমাকে প্রমাণ করতে হবে যে এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস সি একটি দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় আলফা এবং বিটা। তাহলে আমরা এটা উল্টো দিক থেকে একটু প্রমাণ করছি। দেখুন তাহলে কি বলেছে এ এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস সি এই সমীকরণের দুটো বীজ বলে দিয়েছে আলফা। তাহলে দুটি বীজ কি বলেছে আলফা ও বিটা, এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা এটা ধরে প্রমাণ করছি এটা বীজ আলফা যদি বিটা হয় তাহলে আমাকে প্রমাণ করতে হবে যে আলফা কিউব প্লাস বিটা কিউব সমান সমান হচ্ছে বি কিউব মাইনাস 3 এ বি সি বাই এ কিউব। এটা আমাকে প্রমাণ করতে হবে মনে করছি। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি না বীজদ্বয়ের সমষ্টি যদি বের করি তাহলে আলফা প্লাস বিটা সমান সমান কি বলতে পারবো আমরা মাইনাস বি বাই এ। অর্থাৎ বীজদ্বয়ের সমষ্টি কি মাইনাস এক্স এর সহগ
বাই এ, তাহলে এক্স এর সহগ তো অলরেডি মাইনাস বি আছে, তাহলে মাইনাস হয়ে গেল এখান থেকে, তাহলে বি বাই এ হয়ে গেল। তাহলে এ প্লাস বি মানে আলফা প্লাস বিটা সমান সমান কি বি বাই এ, এবং আলফা ইন্টু বিটা যদি করি তাহলে কত হয়ে যাবে সি বাই এ, কি হয়ে যাবে সি বাই এ। বোঝা গেছে? এবার আমাদের কি করতে হবে, এবার আমাদেরকে কি প্রমাণ করতে বলেছে, আমাদের প্রমাণ করছে আলফা কিউব প্লাস বিটা কিউব ইকুয়াল টু বি কিউব মাইনাস 3ab বাই এ কিউব, এটা আমাকে প্রমাণ করতে বলেছে। তাহলে আমরা বাম পক্ষটা নিয়েছি, এটা নিয়েছি, তাহলে আমরা বলতে পারি এ কিউব প্লাস বি কিউব মানে সরি আলফা কিউব প্লাস বিটা কিউব, এটার যদি আমরা মানের সূত্র প্রয়োগ করি তাহলে কি হবে, আলফা প্লাস বিটা তার হোল কিউব মাইনাস 3 আলফা ইন্টু বিটা ইন্টু আলফা প্লাস বিটা। একটু আগে আমরা আলফা প্লাস বিটা এর মান বের করে রাখলাম, কি বের করে রাখলাম না বি কিউব সরি বি বাই এ বের করে রাখলাম, তাহলে হোল কিউব মাইনাস 3 আলফা ইন্টু বিটার মান কত আমরা সি বাই এ ইন্টু আলফা প্লাস বিটার মান কত পেলাম আমরা বি বাই এ। একটু যদি আমরা পাওয়ারগুলো দিয়ে দিই দুজনের উপর তাহলে কত হবে বি কিউব বাই এ কিউব মাইনাস এটা যদি গুণ করি তাহলে উপরে কি হবে 3bc বাই এ স্কয়ার, এটা যদি ভগ্নাংশে যোগ করি তাহলে লসাগু করলে কত হয়ে যাবে না এ কিউব, তাহলে উপরে কি যাবে বি কিউব মাইনাস 3abc, এটাই আমাকে প্রমাণ করতে বলেছিল। দেখো একটু খেয়াল করে, এটা এই পার্টটা আর এই পার্টটা সমান চলে এসেছে, তাহলে আমরা বলতে পারবো প্রমাণিত। অর্থাৎ আলফা ও বিটা, অতএব আমরা বলতে আলফা ও বিটা ax স্কয়ার কমা ax স্কয়ার মাইনাস bx প্লাস c ইকুয়াল টু 0, যেখানে বলেছে a নট ইকুয়াল টু 0 সমীকরণের দুটি বীজ। ঠিক আছে, এবার পরের অঙ্কটা দেখা যাক। পরের অঙ্কটা 5 নম্বর অঙ্ক কি বলেছেন, 60 ডিগ্রি পরিমাপের একটি কোণ বিশিষ্ট ত্রিভুজের, একটু ভালো করে খেয়াল করবে। তারপরে এটা কত নম্বর অঙ্ক 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্কটা কি বলেছেন, 60 ডিগ্রি পরিমাপের একটি কোণ বিশিষ্ট একটি ত্রিভুজের একটি বাহু তার পরিকেন্দ্রগামী এবং ত্রিভুজটি অবশিষ্ট দুটি কোণের শীর্ষবিন্দু পরিবেশার্ধ, তাহলে পরিকেন্দ্র যে কোণ উৎপন্ন করে তার মান কত। তাহলে একটা বলেছে ত্রিভুজ বলেছে, তো সর্বপ্রথম আমি বৃত্ত অঙ্কন করে নিচ্ছি এবং সেই ছবিটা কিরকম হবে একটা এইরকম হবে, এবং সেই কোণের মান কত বলেছে, এই কোণটার মান বলেছে 60 ডিগ্রি। এখানে বলেছে 60 ডিগ্রি পরিমাপ একটি বিশিষ্ট কোণ ত্রিভুজে একটি বাহু তার পরিকেন্দ্রগামী, তাহলে এখান থেকে আমার কি চলে আসছে কেন্দ্র চলে আসছে, এখান থেকে আমার এটা চলে যাচ্ছে, এখান থেকে এটা, অর্থাৎ এ বি সি ত্রিভুজ হয় তাহলে এটা ত্রিভুজটা কি এটা সমবাহু ত্রিভুজ হবে। তাহলে এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে বলেছে যে অবশিষ্ট কোণ দুটি, এই যে অবশিষ্ট কোণ দুটি শীর্ষবিন্দুগামী, এই শীর্ষবিন্দুগামী পরিবেশার্ধ, এই শীর্ষবিন্দুগামী এই দুটো বি এবং সি যে শীর্ষবিন্দু আছে অবশিষ্ট সেইখান থেকে যে পরিবেশার্ধ যে গেছে সেই পরিবেশার্ধের ওখানে যে কোণটা উৎপন্ন হয়েছে এই বিওসি, এই বিওসির কোণ মান বের করতে হবে, মানে কোণের মান বের করতে হবে। তো এটা জানি আমরা বৃত্তস্থ কোণ, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আমরা কেন্দ্রস্থ কোণের মান কি হবে, তাহলে আমরা লিখে দিচ্ছি কোণ বিএসি একটি বৃত্তস্থ কোণ, একটা নিয়ে নিচ্ছি বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণ কোন চাপের দ্বারা না বিপিসি, বিপিসি বৃত্তচাপ দ্বারা, এবং কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ সেটা হচ্ছে কোণ বিওসি। তা আমরা জানি কি, আমরা জানি যে বৃত্তস্থ কোণ কি হয় কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয়, তাহলে আমরা বলতে পারবো যে বিওসি সমান সমান 2 গুণিত কোণ বিএসি, আর বিএসির মান কত আছে, বিএসির মান আছে 60 ডিগ্রি, তাহলে এটা কত হয়ে যাবে 120 ডিগ্রি হয়ে যাবে, তাহলে এই কোণটার মান কত হয়ে গেল 120 ডিগ্রি। ঠিক আছে, এবার 6 নম্বর অঙ্কটা দেখা যাক। তাহলে দেখো 6 নম্বর অঙ্কটা কি বলেছে, একটু 6 নম্বর অঙ্কটা খেয়াল করো, যে বলেছে এ ও বি এর মাধ্যমে একটি, তাহলে একটা এ ও বি এর মাধ্যমে একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য প্রকাশ করতে বলেছে, যেখানে এটা হচ্ছে গ্রেটার দেন বি। তাহলে আমরা পিথাগোরাসের ত্রয়ী থেকে বলতে পারি, পিথাগোরাসের ত্রয়ী সূত্র মানে পিথাগোরাসের সূত্র অনুযায়ী কি বলতে পারি, অনুযায়ী আমরা বলতে পারি যে 3টি বাহুর দৈর্ঘ্য কি হবে, একটা এ স্কয়ার প্লাস বি স্কয়ার হবে, একটা 2ab হবে, আর একটা কি হবে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার হবে। এবার 7 নম্বর প্রশ্ন কি বলেছে একটু খেয়াল করো, বলেছে কোন লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা এবং ব্যাসার্ধের অনুপাত বলেছে এত, তাহলে পার্শ্বরের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের কত গুণ, তাই না। তাহলে এখানে কি বলেছে, এটা লম্ববৃত্তাকার শঙ্কু বলেছে, তার উচ্চতা এবং ব্যাসার্ধের অনুপাত বলেছে 2:1 বলে দিয়েছে। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল এটা, তাহলে এখান থেকে আমরা ধরি
আমরা এখান থেকে ধরে নিচ্ছি, ঠিক আছে, ধরি সেই যে কি বলেছে লম্বিতকার শঙ্কু বলেছে, তাই না? দেখা যাচ্ছে না, ক্লিয়ার আছে এবার? হ্যাঁ, তাহলে ধরি শঙ্কুটির উচ্চতা 2x একক এবং ব্যাসার্ধ, এবং শঙ্কুটির ব্যাসার্ধ বলতে পারবো x একক, হয়ে গেল। তাহলে এখানে কি বের করতে হবে না, পার্শ্বতলের ক্ষেত্রফল, শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল কি পাই আর এল। তো আমাকে এখানে তির্যক উচ্চতা বের করতে হবে, তির্যক উচ্চতা, তির্যক উচ্চতা সমান সমান কি বলতে পারবো, উচ্চতার স্কোয়ার 2x তার স্কোয়ার প্লাস x এর স্কোয়ার। তাহলে এখানে যদি ক্যালকুলেট করি তাহলে কত আসছে, তাহলে 4x স্কোয়ার প্লাস x স্কোয়ার মানে কত হচ্ছে 5x স্কোয়ার, মানে কত x√5 একক। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল করতে হবে, অতএব পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এর মান কত আছে x, আর এল এর মান কত আছে একটু খেয়াল করো, এল এর মান কত আছে না x√5, তাহলে কত হচ্ছে √5 ইন্টু পাই এক্স স্কোয়ার বর্গ একক। এবং ভূমির ক্ষেত্রফল কত, এবং ভূমির ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফল কত হয়ে যাবে পাই আর স্কোয়ার, তাহলে পাই আর এর মান কত আছে এক্স, তাই না? ব্যাসার্ধ কত বের করে রাখলাম, এক্স বের করে রাখলাম, তাহলে পাই ইন্টু এক্স স্কোয়ার বর্গ একক। তাহলে এটা বলেছে যে পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের কত গুণ না √5 গুণ, তাহলে কত গুণ, তাহলে অতীত দিয়ে আমরা বলতে পারি যে √5 গুণ, শূন্যস্থান পূরণ করুন, তাহলে লিখে দেবে যে √5 গুণ। তারপরে প্রশ্ন দেখো, এটা কত নম্বর হলো, এবার 9 নম্বর প্রশ্ন, একটি আয়তঘনাকার এবং একটি ঘনাকার বক্সের মধ্যে কি বলেছে, একটি আয়তঘনাকার এবং একটি ঘনাকার বক্সের মধ্যে আয়তঘনাকার বক্সটি দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে উচ্চতার 7 গুণ ও 3 গুণ। তাহলে আমরা ধরে নিচ্ছি, ধরি বক্সটির উচ্চতা কত হয়ে যাবে না h একক ধরে নিচ্ছি, তাহলে দৈর্ঘ্য কত হয়ে যাবে, আয়তঘনাকার বক্সটির দৈর্ঘ্য কত হয়ে যাবে 7h একক, প্রস্থ কত হয়ে যাবে 3h একক, তাই না? এবার তাহলে বলেছে সবচেয়ে বেশি কয়টি ঘনাকার বক্স আয়তঘনাকার বক্সে রাখা যাবে, তাহলে কি করতে হবে, এই যে সংখ্যমানগুলো আছে, এই যে এককগুলো মাত্রাগুলো গুণ করে দিতে হবে তিনটেরই, তাহলে কোটি রাখা যাবে, অতএব আয়তঘনাকার বক্সে রাখা যাবে, অর্থাৎ ঘন আকার বক্স রাখা যাবে কতগুলি না 1 × 7 × 3t, মানে কত 21টি। এবার 10 নম্বর প্রশ্ন দেখো, 10 নম্বর প্রশ্ন কি বলেছে যে a = b × sin θ প্লাস cos θ, আর একটা বলেছে যে c = d × sin θ মাইনাস cos θ যদি হয়, তাহলে আমাকে a এবং c এর মধ্যে সম্পর্ক ডিফাইন করতে বলেছে, তাই না? থিটা বর্জিত সম্পর্ক, থিটা করে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে উভয় পক্ষে বর্গ করতে a/b, এটাকে বিটাকে নিয়ে আসলাম এবং বর্গ করে দিচ্ছি, তাহলে কি হবে sin θ প্লাস cos θ তার হোল স্কোয়ার। তাহলে এদিকে কি হচ্ছে a²/b² সমান সমান, এদিকে কি হচ্ছে sin² θ প্লাস 2 × sin θ, সূত্র প্রয়োগ করেছি cos θ প্লাস cos² θ প্লাস cos² θ। তাহলে এদিকে বাম দিকে থাকছে a²/b² = sin² θ প্লাস cos² θ 1 আর প্লাস 2 sin θ cos θ, বোঝা গেছে? তাহলে এটা পেলাম আমরা 1 নম্বর সমীকরণ। সেই রকম ভাবে এখান থেকে বের করব c/d করে দিচ্ছি, অর্থাৎ d গুণ আছে, এদিকে ভাগ করে দিলাম এবং উভয় পক্ষে বর্গ করে দিচ্ছি, তাহলে sin θ মাইনাস cos θ, sin θ মাইনাস cos θ তার হোল স্কোয়ার। এখান থেকে আমরা বলতে পারবো যে c²/d² সমান সমান, এদিকে a - b তার হোল স্কোয়ার সূত্র প্রয়োগ করছি, তাহলে a² মাইনাস মানে sin² θ মাইনাস 2 × sin θ cos θ প্লাস cos² θ। এখান থেকে আমরা বলতে পারবো যে c²/d² = sin² θ প্লাস cos² θ 1 মাইনাস 2 sin θ × cos θ 2 sin θ × cos θ। এটাকে আমরা বলছি 2 নং সমীকরণ বলছি। 1 ও 2 নং সমীকরণকে যোগ করে পাই, কি করব আমরা 1 নং ও 2 নং সমীকরণকে যোগ করব, 1 নং ও 2 নং
কে যোগ করে পাই। আমরা যদি যোগ করি তাহলে কি হবে, তাহলে a স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই ডি স্কোয়ার, বাম দিকগুলো যোগ করে নিলাম, ডান দিকগুলো যোগ 1 প্লাস 2 সাইন থিটা কস থিটা প্লাস 1 মাইনাস 2 সাইন থিটা cos থিটা। দেখো 2 sin থিটা cos থিটা কেটে যাচ্ছে প্লাস মাইনাস, আর এদিকে কি থাকছে a স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই ডি স্কোয়ার সমান সমান কত থাকে 2। তাহলে এটা হচ্ছে আমার রিলেশন, এ এবং সি এর মধ্যে রিলেশন হবে, ঠিক আছে, থিটা বৈচিত্র্য। এবার দেখো 11 নম্বর অঙ্ক কি বলেছে, 11 নম্বর অঙ্কটা বলেছে যে যে কোনো দুটি সূক্ষ্মকোণের সাহায্যে, তাহলে একটা আমরা ত্রিভুজ অঙ্কন প্রমাণ করতে হবে ছায়ার স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য। তাহলে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করে নিচ্ছি। মনে করছি একটা ত্রিভুজ আছে এবং যেখানে দুটো সূক্ষ্মকোণ আছে, এটা একটা সূক্ষ্মকোণ, এটা একটা সূক্ষ্মকোণ। এই সূক্ষ্মকোণের নাম ধরেছি θ1, এই সূক্ষ্মকোণের নাম হচ্ছে θ2। তাহলে এ বি সি ডি ধরে নিলাম, এ বি সি ডি দুটো ত্রিভুজ ধরে নিয়েছি, এ বি সি আর একটা আছে এ বি ডি, কারণ ছায়ার দৈর্ঘ্য দুটো সূক্ষ্মকোণের সাহায্যে প্রকাশ করতে বলেছে। এবং স্তম্ভের দৈর্ঘ্য হচ্ছে h1 এবং বিসি দৈর্ঘ্য ধরে নিচ্ছি x1 এবং বিসি মানে কি এইটুকু, ঠিক আছে, এবং বিডি দৈর্ঘ্য ধরে নিচ্ছি x2, বিডি দৈর্ঘ্য তো x2 একক। তাহলে আমরা কি কি ধরলাম, আমরা ধরলাম যে এখানে লিখে দিচ্ছি, ধরি একটু খেয়াল করো, ভালো করে খেয়াল করো, এবি সমান সমান কত h একক ধরলাম। আবার আমরা কি ধরলাম, কোণ এসিবি সমান সমান কি ধরলাম θ2, তাই তো, এসিবি সমান সমান θ2 এবং এডিবি সমান সমান কত ধরলাম θ1 একক। এবং আর কি ধরলাম, বিসি সমান সমান x1, বিসি সমান সমান x1 একক। আরেকটা কি ধরলাম, আরেকটা ধরলাম ও বিডি সমান সমান x2 একক। এগুলো ধরে নিচ্ছি আমরা। এবার এখান থেকে আমরা ছোট ত্রিভুজের ক্ষেত্রে, ত্রিভুজ বড় ত্রিভুজের ক্ষেত্রে বলছি, ত্রিভুজ এ বিডি, কোন ত্রিভুজের ক্ষেত্রে এ বিডি এর মধ্যে আমরা কি বলতে পারি, এর মধ্যে আমরা বলতে পারবো, যদি আমরা tan θ1 এর মান বের করি, কি tan θ1 সমান সমান কি বলতে পারবো, আমরা বলতে পারবো যে h বাই x1। একটু ভালো করে খেয়াল করো, তাহলে এখানে কি হবে, লম্ব বাই ভূমি, তাহলে লম্ব কি আছে বিডি, বিডি এর মান কত আছে x2, তাহলে এখানে x2 হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে যদি বলতে চাই x2 সমান সমান কত হয়ে যাবে না h বাই tan θ1 হয়ে যাবে। সেই রকম ভাবে আরেকটা ত্রিভুজ আছে, সেই ত্রিভুজটার নাম কি, সেটা হচ্ছে ত্রিভুজ এ বি সি। এর মধ্যে যদি আমরা tan θ2 যদি আমরা বের করি তাহলে কি পাবো, আমরা tan θ2 সমান সমান h বাই x1। এখান থেকে যদি আমরা x1 এর মান বের করি সেটাও কি পাবো, h বাই tan θ2 এর মান পেয়ে গেলাম আমরা। এবার এখান থেকে আমরা যেহেতু দেখো শোনো, যেহেতু আমরা কি বলতে পারবো θ1 এর ভ্যালু কি θ2 এর থেকে ছোট, এবং একটু ভালো করে যদি খেয়াল করি যে θ1 এর ভ্যালু কি 0 ডিগ্রি থেকে অবশ্যই বড় হবে, θ1 এর ভ্যালু 0 ডিগ্রি, এই কোণটার মান 0 ডিগ্রি বড় হবে। ও θ2 এর ভ্যালু কি হবে, এই ভ্যালুটা কি হবে 90 ডিগ্রি থেকে ছোট হবে, নিশ্চয়ই ছোট হবে, 90 ডিগ্রি ছোট হবে। তাই আমরা কি বলতে পারবো, তাই আমরা বলতে পারবো যে θ1 গ্রেটার দেন θ2, মানে tan θ1 গ্রেটার দেন tan θ, কারণ tan θ2 তো বড় হয়ে যাচ্ছে এখান থেকে, তাই না, এখান থেকে বলতে পারলাম। আবার এখন যদি আমরা x1 এবং x1 ও x2 তুলনা করে পাই, যদি তুলনা করি তাহলে x1, তাই না, তাহলে একটু x1 এর ভ্যালু কত আছে, x1 এর ভ্যালু আছে যে h1 বাই tan θ2, এবং x2 এর ভ্যালু কত আছে, x2 এর ভ্যালু আছে h1 না h বাই এখানে কত হবে tan θ2। x2 এর ভ্যালু কত আছে একটু খেয়াল করো, x2 এর ভ্যালু হচ্ছে tan θ1 এটা। তাহলে এই দুটোর মধ্যে কি বড় হবে, এটা বড় হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি x1 টা x2 এর থেকে কি হয়ে যাচ্ছে, এটা লেস দেন হবে, ঠিক আছে, এটা লেস দেন। তখন আমরা এখান থেকে কি বলতে পারবো, আমরা এখান থেকে বলতে পারবো যে এটার কার মান, এটা হচ্ছে আমার x2 এর মান, এটা h বাই tan θ2 কার মান x1 এর মান, সেটা কি হবে না x2 এর থেকে কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে, তাই না। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি, দেখা যাচ্ছে যে যখন উন্নতি কোণ বৃদ্ধি পায় অর্থাৎ কি θ1 থেকে θ2, তখন ছায়ার দৈর্ঘ্য θ1 থেকে যখন θ2 হচ্ছে তখন ছায়ার দৈর্ঘ্য কি পাচ্ছে, ছায়ার দৈর্ঘ্য হ্রাস
হ্রাস পায়, অর্থাৎ কি x1 থেকে, অর্থাৎ x2 থেকে কি হচ্ছে, x2 থেকে x1 হচ্ছে। এর বিপরীত ক্রমে, আবার এর কি বিপরীত ক্রমে বলতে পারি, এর বিপরীত ক্রমে উন্নতিকোণ হ্রাস পায়, তখন ছায়ার দৈর্ঘ্য কি হয়, ছায়ার দৈর্ঘ্য বৃদ্ধি পায়। ঠিক আছে, এবার হচ্ছে এটা হলো 11 নম্বর অঙ্ক। এবার 12 নম্বর অঙ্ক কি বলেছে দেখো একটু। 12 নম্বর অঙ্ক বলেছে যে একটা মধ্যমা বলে দিয়েছে, মধ্যমা সমান সমান কি বলেছে, মধ্যমা সমান সমান 14.5 প্লাস 45/2 মাইনাস 16/8 ইন্টু 5, এটা বলে দিয়েছে। তো আমাকে কি বের করতে হবে না, আমাকে বের করতে হবে, একটা ছক দিয়ে দিয়েছে, সেই ছকটা পূরণ করতে হবে। সেখানে কি বলেছে, তিনটে পার্ট বলেছে। এটা হচ্ছে শ্রেণী সীমানা, একটা পরিসংখ্যা বলেছে, পরিসংখ্যা। একটা কি বলেছে, ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচক। এখানে কি ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচক। ঠিক আছে, ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচক। তাহলে এখান থেকে খেয়াল করো, এটা কার মান, এটা হচ্ছে এখান থেকে আমি সাইড লিখছি, এটা এল এর মান, অর্থাৎ নিম্ন সীমা, তাই তো, নিম্ন শ্রেণী সীমা 14.5। এবার এখান থেকে যদি খেয়াল করো তাহলে একটু, এই 5টা কি, এই 5টা হচ্ছে এইচ এর মান, অর্থাৎ কি হাইট 5। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে শ্রেণী সীমানাটা কি হবে, 14.5 থেকে এর সঙ্গে 5 যদি যোগ করি তাহলে কত হবে, 19.5 হয়ে যাবে। এবং পরিসংখ্যাটা কি করে বের করবো আমরা, একটু যদি খেয়াল করো তাহলে বুঝতে পারবে যে এই নিচেরটা কি থাকে, এটা এর মান, তাহলে এটা পরিসংখ্যা কত আর দেওয়া আছে। এবং ক্রমযৌগিক পরিসংখ্যা কি করে পাবো, তোমরা যদি একটু ভালো করে খেয়াল করো, এখানে 45/2 আছে, তাই না, মানে 45/2 মানে কত, 45/2 মানে কি, এটা n এর মান হচ্ছে 45/2 বলে দিয়েছে। এবং পাশে যে 16 আছে, 16টা কি, 16টাকে বলতে পারবো আমরা সিএফ। তাহলে সিএফ এর ভ্যালু কত আছে, সিএফ এর ভ্যালু আছে 16। সিএফ মানে কি, সিএফ মানে হচ্ছে যেটা আমার পরিসংখ্যা শ্রেণী, সিএফটা কি মানে মধ্যমা শ্রেণীর ঠিক আগের পরিসংখ্যা। আগেরটা যদি পরেরটা বের করতে গেলে কি হবে, 16 যোগ 8 করতে হবে, যোগ করতে হবে, 16 8 যোগ করলে কত হয়ে যায় 24। তাহলে এটা হচ্ছে 24 হয়ে গেল। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত।